2016 সালের এসএসসির প্যানেল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে 3রা এপ্রিল 2025। তারপর থেকে এই প্যানেলে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা কখনো কলকাতা হাইকোর্ট, কখনো মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যোগ্য চাকরিহারা শিক্ষক অর্থাৎ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ফ্রেশার্সদের পরীক্ষা নিয়ে ফেলেছে। এর ফলাফলও অলরেডি প্রকাশিত হয়েছে। এরপরে জট বাঁধছে 10 নম্বর নিয়ে এবং আগামী 31শে ডিসেম্বর আপনারা প্রত্যেকে জানেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি জীবনের ডেডলাইন কি হতে চলেছে। যে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক লাগাম ছাড়া দুর্নীতির কারণে কর্মচ্যুত হয়েছেন 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। পশ্চিমবঙ্গ সরকার কি কোনোভাবে দায় ঝেড়ে ফেলতে চাইছে, নাকি এটাকে যতদূর সম্ভব লেন্দি করে ঝুলিয়ে রাখতে চাইছে? কি বলছেন শুনুন যোগ্য চাকরিহারা শিক্ষিকা রূপা কর্মকার। নমস্কার সবাইকে। আজকে অনেকদিন পর বলতে গেলে একটু বাধ্য হয়েই একটি বিশেষ কারণে লাইভে আসা। যাই হোক, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছেই খুব ভালোভাবে অবগত আছে। সিচুয়েশন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিনের পর দিন আমাদের জন্য। তো আগামীকাল 1 তারিখ ডিসেম্বরের, তো কালকে একটি কেস আমাদের হাইকোর্টে উঠতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন এই বিষয়ে। তো সেই ক্ষেত্রে যা দেখছি বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু আমরা একটি চরমতম সমস্যার মধ্যে প্রত্যেকে ধীরে ধীরে যেতে চলেছি এগিয়ে। তো সেই জন্য বর্তমান যে বিচার ব্যবস্থার অবস্থা, তাতে আমাদের সুপ্রিম কোর্টের প্রতিটি বিষয় পুনরায় আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়াতে আমরা মারাত্মক রকমের সমস্যায়, জটিলতায়, কিন্তু একটা আশঙ্কায়, অনিশ্চয়তার দিন গুনতে আবার শুরু করলাম। ভেবেছিলাম যে ডিসেম্বর 31 তারিখের মধ্যে এই সমস্ত কিছুটা হয়তো পরীক্ষা দিলাম এবং এই পরীক্ষার নিয়োগ ইত্যাদি ব্যাপারগুলো সম্পন্ন হওয়ার জন্য অনেকটা এগিয়ে যাবে প্রসেস। কিন্তু ঠিক এর বিপরীত কাজ হলো, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, দীর্ঘায়িত না করে আমি বলছি যে ব্যাপারটা আপনারা আশঙ্কা করছেন। প্রথমত হচ্ছে যে এই 10 নম্বর এক্সপিরিয়েন্সে থাকবে কি থাকবে না, সেই সংক্রান্ত বিষয়টি আমাদের এই আগামী দিনে এখানে লিস্টেড হচ্ছে। এরপরে আরেকটি বিষয় রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল, যেটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। অর্থাৎ আমরা দেখলাম যে আগের দিন বিকাশ রঞ্জন এবং তার পুরো টিম, অর্থাৎ সুদীপ্ত যে ওখানে মামলাটি করেছে, তাতে 3rd কাউন্সিলিংকেও কিন্তু ওই এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে গণ্য করে বিচারপতির কাছে তুলে ধরেছে, যেটা কিন্তু পূর্বের সাবমিশনে ছিল না, যা আমাদের ক্ষেত্রে আরো একটি বিশাল জটিলতার সৃষ্টি করলো। তাই এখন এই মুহূর্তে প্রত্যেকেরই জীবন কিন্তু একটা গভীর আশঙ্কায়, অনিশ্চয়তায় রয়েছে। প্রথমত, যদি এক্সপিরিয়েন্সে 10 নম্বর না পাওয়া যায়, এখনো পর্যন্ত আমাদের একাদশ দ্বাদশের যে লিস্ট বেরিয়েছে ভেরিফিকেশন কলের, হয়তো এই লিস্ট থেকে 80% বা 90% ব্যক্তি কিন্তু বাদ হয়ে যেতে পারেন। এর পরবর্তী রয়েছে নবম দশমের রেজাল্টের ব্যাপারটি। তো সেখানেও কিন্তু একই অবস্থা প্রযোজ্য। সবাইকার যে পরীক্ষা ভালো হয়েছে তা কিন্তু নয়। অনেকে হয়তো নিশ্চিত আছেন যে আমার তো পরীক্ষা ভালো হয়েছে, আমি ফার্স্ট কাউন্সিলিং, আমার আর চাপ নেই। কিন্তু আপনারা দেখেছেন যে আগের দিনে কিন্তু বিকাশ খুব ভালোভাবে আর্গুমেন্ট করেছে যে পুরো প্রসেসটাই কিন্তু, অর্থাৎ পুরো পরীক্ষা সিস্টেমটাই কিন্তু অনিয়মের মধ্যে হয়েছে। তাই ওনার বক্তব্য অনুসারে উনি কিন্তু ধীরে ধীরে আবার সেই প্রসেস, অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটাকে ক্যান্সেলের দিকে এগিয়ে চলেছেন। তো এই অবস্থাতে আমাদেরকে তার বিরুদ্ধে এই যে সমস্ত তিনি সমস্যাগুলো সৃষ্টি করেছেন, যে 10 নম্বর থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে পুরো প্রসেসটাই, অর্থাৎ গেজেটটাই ভুল, পুরো প্রসেসটাই সমস্যামূলক, তাই এই প্রসেসটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, অর্থাৎ পুনরায় আবার পরীক্ষা।
এবং তারপরে আবার রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ 3 থেকে তিনি সমস্তকে এক্সপায়ারি অফ প্যানেল ধরিয়ে তাদেরকে টেন্টেড হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে পুনরায় অর্থ ফেরত নেওয়ার ডিমান্ডের দিকে এগোচ্ছেন এবং তারা যাতে আর কোনো রকম পরীক্ষায় বসতে না পারেন সেই দিকে তিনি কিন্তু এগোচ্ছেন খুব সুপরিকল্পিতভাবে, যার পিছনে একটি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং একটি নোংরা লবি বিচার বিভাগের কাজ করছে এবং হাইকোর্টে আসার ফলে সেই নোংরা যে সিন্ডিকেট চলছে সেটা বিকাশ এবং তার গ্যাংয়ের একটি খুব ভালো করায়ত্তমূলক ব্যাপারে বা অবস্থায় চলে এসছে। তাই আমাদের এখানে একমাত্র এখন করণীয় হচ্ছে যে আমাদেরকে সর্বশক্তি দিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। এই ব্যাপারগুলো যদি আমরা কোর্টে প্রতিহত করতে না পারি আইনগত দিক থেকে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত হতে চলল। কারণ আর কদিন পরে 31শে ডিসেম্বর এর মধ্যে যদি নিয়োগ সম্পন্ন না হয় তাহলে কিন্তু আমরা একটা অনিশ্চয়তায় যাব। চাকরির মেয়াদ শেষ, আদৌ সেই চাকরি এক্সটেনশন হবে কিনা আমরা কেউ জানি না। কারণ উনি আজকে সকালেই দেখবেন একটি ভিডিও বার্তা দিয়েছেন যে সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার কিন্তু কোনো রকমই সুপ্রিম কোর্ট এই এক্সটেনশনকে মেনে নেবে না বা গ্রাহ্য করবে না। আমি কনফার্মলি বলছি তিনি এই কথাটি বলেছেন। তাহলে সেই দিক থেকেও কিন্তু আমাদের গভীর অনিশ্চয়তা। তাই এখন একমাত্র লড়াইয়ের মূল পথ, মূল জায়গা আমাদেরকে শক্তপোক্তভাবে করতে হবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিষয় এখন হাইকোর্টে পাঠিয়েছে সেই হাইকোর্টে কিন্তু আমাদেরকে শক্তপোক্তভাবে ফাইট দিতে হবে। এর সঙ্গে আমার আরেকটি বার্তা, যারা তৃতীয় কাউন্সিলিং এ রয়েছেন তারা কখনোই এটা মনে করবেন না যে জেএসএসএম তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করবে, তাদের জন্য, তাদেরকে রক্ষা করার জন্য কিছু করবে না। এটা সম্পূর্ণ ভুল বার্তা। আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য তৃতীয় কাউন্সিলিং যেমন সেরকম চতুর্থ থেকে সপ্তম কাউন্সিলিং এর জন্য সমানভাবে লড়ছি। যা যা প্রয়োজনীয় তথ্য তৃতীয় কাউন্সিলিং এর জন্য সুবিধামূলক আছে, তাদের ফেভারে আছে, সমস্ত বিষয়টাই আমাদের লয়ার তুলে ধরবেন। এর জন্য যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যা যা পয়েন্টস নেওয়া দরকার, আমরা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমরা মিটিং করছি এদেরকে কিভাবে রক্ষা করা যায়। অতএব আমাদের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। অনেকে হয়তো মনে করছেন যে আমরা তৃতীয় কাউন্সিলিং যারা আছি তারা আলাদাভাবে একটি মামলা করি, আমরা আলাদাভাবে একটি গ্রুপ তৈরি করি ইত্যাদি ব্যাপারগুলো। তো এক্ষেত্রে আমার একটি ব্যাপার আপনাদেরকে বলার আছে যে দেখুন, জেএসএসএম কিন্তু প্রত্যেকের জন্য লড়ছে। আজ পর্যন্ত আপনাদের কাছে প্রমাণ আছে, আপনারা দেখেছেন কোনো একজন ব্যক্তিকে, কোনো একটি শ্রেণীকে কখনোই তারা ছেড়ে দেয়নি। তারা যেমন 1-2 জন্যও লড়েছে, তারা যেমন 3 থেকে 7 জন্যও লড়বে, তারা তেমনি 4 থেকে 7 জন্যও লড়েছে। তাই আপনারা বিভক্ত হয়ে গিয়ে কিন্তু নিজেদের শক্তি ক্ষয় করবেন, নিজেদেরকে আরো দুর্বল করবেন, এটা নিজেরাও আপনারা বুঝতে পারছেন এবং আমরাও জানি। দেখুন, আমরা ছোটবেলায় কিন্তু সেই বৃদ্ধ বাবার তার 3 পুত্রকে দেওয়া যে লাঠি ছড়া, তার গল্প সবাই জানি, আমরা সবাই পড়েছি। একটি লাঠি থাকলে কিন্তু অনায়াসে সবাই ভেঙে ফেলতে পারবে, কিন্তু যদি সেই লাঠিগুলি গুচ্ছাকারে থাকে তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই সেই লাঠিকে ভেঙে দেওয়ার। আরে আপনারা এটা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমাদেরকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে আমাদের শক্তিটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য সুন্দর পরিকল্পনা করছে এরা। সে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, এখানে যে শাসক দলও যুক্ত নয় সেটাও বলতে পারি না, তারাও যুক্ত আছে, এবং বিকাশ এন্ড কোম্পানি তো রয়েছে। তো আমাদেরকে টুকরো টুকরো ভাবে এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে আমাদের শক্তি ক্ষয় করে একটা সময়ে তারা দেখবে যে ছোট ছোট শ্রেণীতে বিভক্ত হয়েছে, এরা তখন ফান্ড আর জোগাড় করতে সেভাবে পারবে না এবং ভালো লয়ারও দিতে পারবে না। তার ফলে আলটিমেট সুবিধা কিন্তু কাদের হবে? সে বিকাশ গ্যাংয়েরই হবে। আমরা নিজেদের মধ্যে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হই, স্বাভাবিক ফান্ডের পরিমাণটা কমতে থাকবে। ধরুন আমরা 10,000 জন মিলে যা ফান্ডিং করতে পারবো, সে যদি 1-2 ভেঙে গিয়ে একটা ফান্ড করে, শুধু 3 ভেঙে গিয়ে একটি ফান্ড করে, 4-7 ভেঙে গিয়ে একটি ফান্ড করে, তাহলে কিন্তু সেই ফান্ড বিভক্ত হয়ে গেল এবং তাতে ফান্ডিং এর পরিমাণটাও কমে যাবে। আমরা ভালোভাবে ফাইট দেওয়ার জন্য উপযুক্ত লয়ার রাখতেও হয়তো পারবো না। তো সেই জন্যই আমাদের আবেদন প্রত্যেকের কাছে, শুধু আবেদন নয়, এটা আপনারা জানেন
যে আজ পর্যন্ত সবাইকার জন্য সব রকম কথাই কিন্তু আমরা বলেছি, আগেও বলবো। কেউ আতঙ্কিত হবেন না, কেউ ধৈর্য হারাবেন না যে জেএসএসএম শুধু 4 সাতের জন্য বলবো কিন্তু 3-এর জন্য বলবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকের জন্য যা যা সম্ভাব্য পয়েন্টস, যা যা সম্ভাব্য লিগ্যাল স্টেপ আমরা প্রত্যেকের জন্য একদম দৃঢ়ভাবে নেব। তার জন্য আমাদের দিন রাত জেগে আমরা আলোচনা করছি, লয়ার মিট করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি, লিগ্যাল সেলে আলোচনা হচ্ছে। এর পরের বিষয়টা হচ্ছে আমাদের যে বর্তমান লড়াই, সেটা হচ্ছে কিন্তু আইনি লড়াই, যেটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই বাঁচার। এর জন্য একটি বিপুল পরিমাণ অঙ্কের অর্থ খরচা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাইকোর্টের লয়ারদেরকে দিয়ে আমাদের কিন্তু কাজ সম্পন্ন হচ্ছে না। আপনারা 12 তারিখে দেখেছিলেন, যদি মেনকা গুরুস্বামী ম্যাডামকে আমরা না আনতে পারতাম, 12 তারিখে কিন্তু আমাদের ওই 10 নম্বরটা শেষ হয়ে যেত। এবং সুদীপ্ত দাশগুপ্ত আগের দিন যেভাবে শুরু করেছিল এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, তাতে কিন্তু আমরা আতঙ্কিত হয়েছি। উপরন্তু পুরো প্রসেসটা যে নতুন করে হলো সেটাও যে সম্পূর্ণ ত্রুটিযুক্ত, সেটাও তারা সুন্দরভাবে প্রমাণ করতে চলেছে। তো তাই এই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ বিশেষ লয়ারের ব্যবস্থা করে, যারা ভালো লয়ার, ভালো বলতে পারবেন প্রতিটা পয়েন্ট এবং ভালোভাবে ফাইট দিতে পারবেন, সেরকম লয়ারদেরকে নির্বাচন করতে হচ্ছে। তাদেরকে ভালোভাবে ব্রিফিং করানোর জন্য ভালো জুনিয়রদেরকে রাখতে হচ্ছে, যাতে সেই সমস্ত যে পুরনো যুগের সেই মামলা আবার পুরোনায় উঠে এসছে, সেই পুরনো মামলাগুলির যা যা নথি, সমস্ত নথি যেন তারা সংগ্রহ করে উপযুক্তভাবে কোর্টে যেন পেশ করতে পারে, কোথাও যেন কোনো খামতি না থাকে। তো এর জন্য একটা বিপুল অঙ্কের টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে। আগামী দিনেও আমরা মেনকা গুরুস্বামী ম্যাডামকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনারা জানেন সেই বিপুল অঙ্কের একটা অর্থ তাকে দিতে হয়, তার আসা যাওয়া, খাওয়া, থাকা ইত্যাদি। এটা ছাড়াও যে তার নিজস্ব ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, তার আলাদা পেমেন্ট করতে হয়। তো আমরা এতদিন পর্যন্ত যতটা আমাদের ফান্ডে ছিল তা থেকে আমরা এই খরচাগুলো চালিয়েছি। শুধু সেটা নয়, তাদের জুনিয়ররা থাকে, তাদের ব্রিফিং করানোর জন্য এক এক দিনের কনফারেন্সে আলাদা করে টাকা দিতে হয়। এছাড়া এত এত কাগজপত্র জেরক্স করানো থেকে শুরু করে প্রচুর রকমের কাজ রয়েছে। তো সেইগুলোর জন্য কিন্তু প্রচুর খরচা হচ্ছে। তো এইভাবে আমি কখনোই লাইভে আসিনি, কিন্তু আজকে আমাদের ফান্ডের এমন অবস্থা যেখানে ফান্ড আমাদের তলানিতে পৌঁছেছে, বাধ্য হয়েছি আজকে আমি লাইভে এসে কথাটা বলতে, আপনাদের কাছে আবেদন করতে যে আর হয়তো 1টা বা 2টো হিয়ারিং আমরা চালাতে পারবো। তো তারপরে কিন্তু খুব জোরে হয়তো সোমবার দিনে হিয়ারিংটা চালাতে পারবো, কিন্তু তারপর মঙ্গলবার দিন সম্ভবত আরেকটা বিষয় উনি শুনবেন, অমৃতা ম্যাডাম আগের দিন বলছিলেন। তো সেরম হলে কিন্তু মঙ্গলবার দিন থেকে আমাদের কোনো ভালো লয়ার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বা ভালো লয়ারকে অ্যাপয়েন্ট করার জন্য কোনো অর্থ আমাদের কাছে থাকবে না ফান্ডে। তো এই পরিস্থিতিতে যদি আমরা উপনীত হই, তাহলে আমাদেরকে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেসগুলো হারতে হবে, কিচ্ছু করার থাকবে না। একদম হাত বন্ধ, নির্বাক, অসহায় দর্শকের মতো নিজের এই পতন বিনা লড়াইয়ে দেখতে হবে, পারবো না আমরা। এরপরে আমাদের আরেকটি বিষয় রয়েছে, যে সিঙ্গেল বেঞ্চ, অমৃতা সিনহার বেঞ্চ। আপনারা তো খুব ভালো করে বুঝে গেছেন যে কি হতে চলেছে বা অমৃতা সিনহা কেমন, কাকে ফেভার করছে, কার কথায় উঠছে বসছে। তো এরপরে আমাদেরকে কিন্তু এই সিঙ্গেল বেঞ্চ থেকে বাধ্যতামূলকভাবে যে করেই হোক ডিভিশন বেঞ্চে যেতেই হবে। তো সেই ডিভিশন বেঞ্চে যেতে গেলেও কিন্তু তার জন্য আলাদা করে আরো কেস ফাইল করতে হবে, তার জন্য বেশ কিছু খরচা হবে। দেখুন, আমাদের বলতে খারাপ লাগছে যে এইভাবে ফান্ডের ব্যাপারটা, কিন্তু উপায় নেই। আজকে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, আজকে যদি 10 নম্বর চলে যায়, আপনাদের মধ্যেও হয়তো অনেকে থাকবেন না এই ভেরিফিকেশন লিস্টে, যারা অলরেডি ভেরিফিকেশন করিয়ে এসছেন তারাও, যারা এক্সপায়ারি প্যানেলে যদি ওরা এটা প্রতিষ্ঠা করে দেয়, ওরা যদি জিতে যায়, তাহলেও কিন্তু এর মধ্যে থেকে কতজন বাদ হয়ে যাবেন। তার পরবর্তী যেটা শেষ ওরা চেষ্টা করছে যে পুরো প্রসেসটাকেই অবৈধ, ত্রুটিপূর্ণ ঘোষণা করে যদি পুরো প্রসেসটাকেই তারা ক্যান্সেল করিয়ে দেয়, আবার পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের সবাইকার কিন্তু সেই জীবনের চরমতম সময় ঘনিয়ে আসবে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমরা নিজেও জানি না
যার কদিন পর আমাদের মধ্যে কে 1-2, কে 3-4, কে 5-6 বা কে 10 নম্বর না পেলেও লিস্টে থাকবে, বা একবার পরীক্ষা দিয়েছি বলে আরেকবার দিতে হবে না, কেউ জানি না আমরা। তো সংকটমূলক ভয়ঙ্কর অবস্থাতে কিন্তু আমরা রয়েছি। এই অবস্থায় আমাদের আইনি হাত শক্ত করতেই হবে। আপনারা এর আগেও আমাদের সঙ্গে থেকেছেন বরাবর। আবারও বলছি যে এসএসএম এর উপর ভরসা রাখুন, আমাদের উপর ভরসা রাখুন, শক্ত হাতে আমাদের হাত ধরুন। তাছাড়া কিন্তু আমাদেরকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের এই নির্বাক দর্শকের ভূমিকা অবস্থায় উপনীত হয়ে হাইকোর্ট থেকে বাড়ি ফিরতে হবে। আর পরের কেসগুলো আমরা চালাতে পারবো না। তাই প্রত্যেকের কাছে আমার আন্তরিক অনুরোধ যে দেখুন, এখনো তো আমরা 2 মাস মাইনে পাচ্ছি, এরপরে কি হবে জানি না আমরা। তো অন্তত এই 2 মাস আপনাদের কাছে, পুরো মাসের মাইনে তো আমরা চাইছি না। আপনারা আগেও দেখেছেন যে আপনারা যে টাকাটা দেন তার জন্য সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই। প্রত্যেকটা লয়ারকে আপনারা দেখতে পান যে এসএসএম আজ পর্যন্ত কোন কোন লয়ারকে দাঁড় করিয়েছে। দেখুন, বাকিটা কিন্তু কোর্টের হাতে। আমরা তো চেষ্টা করছি, ভাগ্য কতটা সহায় বা সহায় নয় সেটা আমরা কেউ জানি না আগে থেকে। তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে, যে শক্ত হাতে এই শেষ 2 মাসের জন্য আমাদের হাত ধরুন, যাতে আমরা এতেই আমাদের মুক্তি বা আমাদের জন্য যে প্রবলেম সলভের ব্যবস্থা সেটা করে উঠতে পারি। কারণ তার পরেরটা আমরা কেউ জানি না কি হবে না হবে। আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে যে খুব সামান্যতম মাত্র 2000 টাকা আমরা ধার্য করেছি। প্রত্যেকেরই লোন, ইএমআই প্রতিটাই আছে, আমার নিজেরও আছে। একটা বিপুল অঙ্কের খরচা আছে, চিকিৎসার খরচা আছে, ছেলেমেয়ের পড়াশোনা, বিদ্যালয়ের ফিস সমস্তটাই আছে। আমরা সবাই সংসারী মানুষ, আমরা সবাই জানি। তো মাত্র 2000 টাকা করে ধার্য করা হয়েছে আমাদের এই ফান্ড সাপোর্ট করে আমরা যাতে এই দুর্ধর্ষ বা এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারি, বিকাশ গ্যাংয়ের হাত থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আমাদেরকে ফান্ড সাপোর্ট করুন। তাছাড়া আমরা কিন্তু আর পরের দিন, হয়তো মঙ্গলবার যদি ডেট দেয় সোমবারের পর, মানে 2 তারিখে, তাহলেও আমাদের সন্দেহ যে আমরা লয়ার রাখতে পারবো কি পারবো না। আর্গুমেন্ট করা, আমাদের কথা তুলে ধরা তো দূরের কথা, লয়ার রাখতে পারবো কিনা সন্দেহ। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই আর। তো আন্তরিক আবেদন প্রত্যেকের কাছে যে কেউই যে আমি না দিলেও হয়ে যাবে, চলে যাবে, ও দিচ্ছে দিক, এই ব্যাপারটা ভাববেন না। আপনাদের সবাইকে নিয়ে আপনারা না থাকলে আমরাও থাকবো না, আমাদের লয়ারও থাকবে না, কোর্টে কোনো কেসও থাকবে না, কোনো মামলাও হবে না, কোনো আর্গুমেন্টও হবে না। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি আবারও বলছি যে আপনারা মাত্র 2000 টাকা করে যে ফান্ডটি ধার্য করা হয়েছে আপনারা সাপোর্ট করুন। সাপোর্ট করে আমরা হাইকোর্টের যে কেসগুলি আছে সেই কেসগুলো আমরা যাতে সেখান থেকে মুক্তি পেতে পারি। এই পরীক্ষা দিয়েছি, আর যেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে না হয় আমাদের, আর যেন আমাদের চরম সমস্যার সম্মুখীন হতে না হয়। তো প্রত্যেকেই দয়া করে এই 2000 টাকা করে ফান্ড সাপোর্ট করুন এবং আগামী কালকের মধ্যেই আপনারা দয়া করে ফান্ড ট্রান্সফার করুন। কারণ 2 তারিখে যদি আবার ডেট দেয়, 2 তারিখে ডেট দিলে কালকের মধ্যে ফান্ড না পেলে আমাদের কিন্তু লয়ার এনগেজ করা সম্ভব হবে না, আমরা কিন্তু কিছু করতে পারবো না 2 তারিখে। প্রত্যেকে সঙ্গে ছিলেন, আবারও বলছি সঙ্গে থাকুন, আমাদের হাত শক্ত করুন। আমরা একত্রিত আছি, প্রত্যেকের জন্য আমরা রয়েছি, প্রত্যেকের জন্য আমরা করছি, আগেও করব আমাদের তরফ থেকে, আপনারা জানেন। তো বিশেষ অনুরোধ আমার প্রত্যেকের কাছে যে আমরা শেষ চেষ্টা করে দেখি, দয়া করে আগামী কালকের মধ্যেই প্রত্যেকে ফান্ড ট্রান্সফার করুন ইমিডিয়েট বেসিসে। না হলে কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার দিনে আমাদের পক্ষে আর লয়ার অ্যাপয়েন্ট করা কিন্তু সম্ভব হবে না। অনেক ধন্যবাদ প্রত্যেককে, সঙ্গে থাকুন যাতে আমরা প্রত্যেকে এই লড়াই জিতে ফিরতে পারি।